দেখছেন বিএসসির প্রিভিয়াস ইয়ার ফিজিক্স কোশ্চেনের দ্বিতীয় ভাগ নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। প্রথম ভাগটা আশা করি তোমরা দেখেছো এবং তোমরা খাতায় লিখে নিয়েছো। আমরা এই পার্টটাতে সম্পূর্ণ বাংলায় প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব। শুধু তাই নয়, যেগুলো এক্সট্রা বলবো সেগুলো আসন্ন এসএসসি, পিএসসি, রেল, ডাব্লিউবিসিএস, পুলিশ সমস্ত পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা দেখো, লিখে নাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দ্বিতীয় ভিডিও। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কাছে রয়েছে, AMN এবং BPQ এই দুটি আইসোটোন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো সবার আগে দেখো, আইসোটোন বলতে আমরা কি বুঝবো। দেখো, আইসোটোন বলতে যার নিউট্রন সংখ্যা সমান সেগুলোকে আইসোটোন বলবো। এইবার দেখো, AMN আর BPQ এটা হলো এর ভর সংখ্যা, আর এটা হলো বি এর ভর সংখ্যা। আমরা ভর সংখ্যা মানে কি জানি? আমরা ভর সংখ্যা মানে জানি যে নিউট্রন প্লাস প্রোটন, কেন্দ্রকে অবস্থিত নিউট্রন প্লাস প্রোটন, এটা হলো ভর সংখ্যা। এই যে এন, এটা দাঁড়ালো আমার পারমাণবিক ক্রমাঙ্ক। এই পারমাণবিক ক্রমাঙ্ক এটার কি এন, আর বিটার কি কিউ। পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ কি? এর মধ্যে প্রোটন সংখ্যা। এইবার দেখো, নিউট্রন সংখ্যা সমান হলে আমরা এম অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি এন প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। আবার দেখো, আমরা যদি এই ক্ষেত্রে পি ভর সংখ্যা, তার থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে নিউট্রন সংখ্যা পাবো। এক্ষেত্রে এই দুটো কি হবে? সমান হবে। এটাও নিউট্রন সংখ্যা, এটাও নিউট্রন সংখ্যা। যেহেতু এই দুইটি আইসোটোন, সেহেতু নিউট্রন সংখ্যা দুটি সমান। এর থেকে আমরা লিখতেই পারি M প্লাস কিউ ইকুয়াল টু N প্লাস পি। অর্থাৎ অপশন সি আমাদের সঠিক হবে। আশা করি প্রশ্নটা বোঝাতে পেরেছি। এবার দেখো, সলিউশনটা আমরা দেখলাম যে ভর সংখ্যা আর পারমাণবিক ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক কি। আইসোটোন কাকে বলে? আইসোটোন যার নিউট্রন সংখ্যা সমান তাকে বলছি আমরা আইসোটোন। আমরা ফিজিক্সের প্রত্যেকটা প্রশ্নই হয় না ব্যাখ্যা করে করে পড়ার চেষ্টা করব। তোমরা দেখো। তো দেখি এর আনসার অনুযায়ী কি রয়েছে আনসার। তো দেখো, আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। বা পরবর্তী বিষয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসো টার্ন, আইসো ডায়াফার্স। দেখো, তোমাদের চাকরি পরীক্ষায় এগুলো একটু লাগবে। দেখো সবাই দেখো, আইসোটোপ কি জিনিস? বলছে যে মৌলের পরমাণুগুলির প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা, তাকে বলছি আমরা আইসোটোপ। যেমন দেখো, কার্বন, এই কার্বনের ভর সংখ্যা, কার্বনের একটা 12 আছে, 13 আছে, 14 আছে, কিন্তু সব ক্ষেত্রেই দেখো পারমাণবিক ক্রমাঙ্ক সমান 6। অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে অবস্থিত নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হলেও কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সবকটা সমান হবে। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ ভীষণ আসে পরীক্ষায়। হাইড্রোজেনের 300 আইসোটোপ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে প্রোটিয়াম। এই প্রোটিয়াম হচ্ছে নিউট্রনবিহীন মৌল, কারণ এর পরমাণুর কেন্দ্রকে শুধুমাত্র প্রোটনই আছে। দেখো, কোনো নিউট্রন নেই এবং একটা ইলেকট্রন আছে কক্ষপথে। ডয়টোরিয়াম, একটা প্রোটন একটা নিউট্রন। এই ডয়টোরিয়াম দিয়ে তৈরি হয় ভারী জল বা D2O, ডয়টোরিয়াম অক্সাইড বা ভারী জল, যা পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। আর ট্রিট্রিয়ামে দেখো, এখানে দেখো পরমাণুর কেন্দ্রকে 3টে রয়েছে। এইবার একটা জিনিস দেখি তোমাদের বলি, সেটা হলো পরমাণুর কেন্দ্রকে 2টো নিউট্রন একটা প্রোটন থাকছে ট্রিট্রিয়ামে। এটা তেজস্ক্রিয়। এবার দেখবো আমরা আইসোবার। কাকে বলছে?
বলছে যাদের মধ্যে নাম্বার অফ ভর সংখ্যা যাদের সমান, যাদের ভর সংখ্যা সমান তাদের বলছি আমরা আইসোবার। এবার দেখো আইসোবার কি বলছি, যাদের ভর সংখ্যা সমান, যাদের ভর সংখ্যা সমান, যেমন এটা ভর সংখ্যা 40, এটাও 40, এটাও 40, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক দেখো ভিন্ন, তাদের বলছি আমরা আইসোবার। আইসোটোন কাদের বলছে, যাদের মধ্যে নিউট্রন সংখ্যা সমান। এর আগের প্রশ্ন আমরা সলভ করেছি, যাদের নিউট্রন সংখ্যা সমান হবে তাদের বলবো আইসোটোন। এছাড়াও যেটা তোমরা পাবে আইসোটোন, এছাড়া পাবে আইসো ইলেকট্রন, যাদের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান। এছাড়া পাবে আইসোটার্ন, যাদের মধ্যে সেম নাম্বার অফ অ্যাটম অথবা ইলেকট্রন রয়েছে। আরেকটা পাবে তোমরা আইসো ডায়াফার, যাদের মধ্যে নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা সমান, যাদের মধ্যে নিউট্রন আর প্রোটনের যে ডিফারেন্স সেটা কমন, সেটা হচ্ছে আইসো ডায়াফার। তা পরীক্ষার সময় তোমরা আইসোটোপ থেকে প্রশ্ন পাবে, আইসো বার থেকে প্রশ্ন পাবে, আইসোটোন থেকে প্রশ্ন পেতে পারো এবং আইসো ডায়াফার্স থেকে প্রশ্ন পেতে পারো। এইবার পরবর্তী বিষয়ে আমরা দেখব সেটা হলো একটি সমতল দর্পণ আপনার দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্বটি আপনার দিকে কতটা সরবে, এই ছিল প্রশ্ন। দেখো কোনো দর্পণকে যদি যাই সরিয়ে নিয়ে এসো, এই হলো তোমার দর্পণ। কোনো বস্তু মনে করো এইখানে রয়েছে, একে যদি তুমি 1 সেন্টিমিটার সরিয়ে নিয়ে এসো, তাহলে এর যে প্রতিবিম্ব এখানে ছিল এটা কিন্তু 2x সরে আসবে, এটা কিন্তু 2x এদিকে সরে আসবে, অর্থাৎ দ্বিগুণ দূরত্ব সরে আসবে, অর্থাৎ 4 সেন্টিমিটার সরে আসবে। আমরা দেখে নিই একটু এর আনসারটা। দেখো আনসার 4 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন আমাদের, কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন অপশন এ তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়, তরঙ্গ সঞ্চালনের অভিমুখের লম্ব দিকে হয়, যে কোনো একটি অভিমুখে হয়, এলোমেলোভাবে হয়। আনসার হবে তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়। দেখো ব্যাখ্যা বলছে দেখ, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মনে রেখো, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা পরীক্ষায় আসে, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলো এক ধরনের তির্যক তরঙ্গ। এই দুটো জিনিস তোমাদের জানতে হবে, শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ ও আলো এক ধরনের তির্যক তরঙ্গ। এই তির্যক তরঙ্গ হওয়ার জন্যে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পন ও কম্পনের সৃষ্ট তরঙ্গ পরস্পরের সমান্তরাল হয়, এই জন্যে সঞ্চালনের অভিমুখেই তরঙ্গের সঞ্চালনটা ঘটে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, স্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? দেখো, স্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো ইস্পাত। এটা পরীক্ষায় আসে, স্থায়ী চুম্বক ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করবো? স্থায়ী চুম্বকের জন্য ইস্পাত ব্যবহার করবো। প্রসঙ্গত আরেকটু জেনে রাখো, নরম লোহা দিয়ে অস্থায়ী চুম্বক তৈরি হয়, এটাও পরীক্ষায় আসে, নরম লোহা দিয়ে কিন্তু অস্থায়ী চুম্বক তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখি, একটি আলোকরশ্মি সমতল দর্পণের উপর আপাতিত হয়ে প্রতিফলিত হয়। ব্যাপারটা কিরকম হচ্ছে একবার দেখি। একটা আলোকরশ্মি এই সমতল দর্পণের উপর পড়ে প্রতিফলিত হলো। বলছে দর্পণের তলগামী কোনো অক্ষের দর্পণটিকে 15 ডিগ্রি কোণে আবর্তিত করা হলো, তাহলে প্রতিফলিত রশ্মির আবর্তন কত হবে? অর্থাৎ দর্পণটাকে যদি একটু হেলিয়ে দেওয়া যায়, এই দর্পণটাকে যদি 15 ডিগ্রি হেলিয়ে দেওয়া যায়, তাহলে এই যে প্রতিফলিত রশ্মি এটা কত ডিগ্রি ঘুরবে? দেখো এক্ষেত্রে দেখো এটা 30 ডিগ্রি ঘুরবে। কারণ কি? কারণ কোনো দর্পণকে যদি থিটা কোণে আবর্তন করা হয়, তাহলে দর্পণটা 2 থিটা কোণে প্রতিফলিত রশ্মির আবর্তন ঘটে। আমরা পরবর্তী স্থির অবস্থা থেকে একটি বস্তু 25 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 2 সেকেন্ড সময় ধরে চলতে থাকে। বস্তুটা বলছে কি, একটি বস্তু 25 সেমি প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 2 সেকেন্ড সময় ধরে চলতে থাকে। বলছে বস্তুর অন্তিম বেগ কত? দেখো এখানে প্রসঙ্গত এটা বলি, এর উত্তর হবে হচ্ছে 50 সেমি পার সেকেন্ড। কী করে হলো দেখো, আমরা জানি ভি বা অন্তিম বেগ
ভি বা অন্তিম বেগ ইকুয়াল টু ইউ প্লাস এফটি, প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। দেখো এক্ষেত্রে দেখো বস্তু যখন চলা শুরু করেছে তখন ইউ প্রাথমিক বেগের মান 0 প্লাস ত্বরণের মান আমার দেওয়া রয়েছে, ত্বরণ কি এফ দিয়ে ডিনোমিনেশন দেওয়া হয়, ত্বরণের মান দেওয়া রয়েছে কত 25 সেমি ইন্টু কতক্ষণ চলেছে 2 সেকেন্ড টি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এই সমীকরণের সাহায্যে আমরা এটাকে বস্তুর প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ, সময় এগুলো দেওয়া থাকলে আমরা সহজেই অন্তিম বেগ, প্রাথমিক বেগ বার করতে পারি। আমরা একটা হ্রদের উপরের জল বরফে পরিণত হয়, বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা 20 ডিগ্রি -20 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা -20 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে বরফের নিচের তলের জলের উষ্ণতা কত। তো দেখো এইটা যদি কোনো তল হয়, এইটা যদি জল হয়ে থাকে, এখানে টেম্পারেচার বলছে কত -20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বায়ুতে টেম্পারেচার কত -20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটা মজার জিনিস দেখো, এই জলের নিচে টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এর কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, তাই এর আনসার হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। এই কারণেই ঘন জল জলের তলার দিকে থাকবে এবং হালকা জল জলের উপরের দিকে চলে যাবে। তো ওপরের অংশ বরফ হলেও তলার অংশ কিন্তু বরফ হয় না। এই জন্যেই শীতকালীন দেশে সমুদ্রের নিচে প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে পারে, পুরো জলটা বরফ হয় না। এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণও বলা হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। কোনো কোষের তড়িৎচালক বলের একক, তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বলের একক হলো, তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের একক কিন্তু একই, দুটোরই ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখি, ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি তা হচ্ছে, তার কি দিয়ে তৈরি ফিউজ তার? ফিউজ তার আমাদের তৈরি টিন বা স্ট্যানাস আর সীসা বা পিবি। টিনের সংকেত হচ্ছে এসএন আর এটা হচ্ছে পিবি, পিবি প্লাস এসএন। প্রসঙ্গত ফিউজ তার সম্বন্ধে আরেকটা তথ্য তোমাদের জানার দরকার, সেটা হলো ফিউজ তারে উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্কযুক্ত হয়। ফিউজ তারে কি হয়? রোধ উচ্চ হয় এবং নিম্ন গলনাঙ্ক হয়। এই লাইনটা তুলেও পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, ফিউজ তারে কি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে কোনো তারের ব্যাসকে দ্বিগুণ করা হয়, তাহলে তারের রোধ কি হবে? তো দেখো দৈর্ঘ্য ও তাপমাত্রা দুটোকে অপরিবর্তিত রাখা হয়েছে, দৈর্ঘ্য ও তাপমাত্রা দুটোকে অপরিবর্তিত রাখা হয়েছে, তাতে কি হবে? তারের ব্যাসকে দ্বিগুণ করা হলে রোধ হবে 4 গুণ। কি করে দেখো, এখানে দেখো রোধ ভ্যারিজ 1/a, অর্থাৎ তারের প্রস্থচ্ছেদ। দেখো পরে প্রস্থচ্ছেদ যদি πr² হয়ে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে এই দেখো r ভ্যারিজ 1/4 যদি হয় তাহলে কগুণ হবে? দ্বিগুণ হবে। তা দ্বিগুণ যদি হয় আর, তাহলে এটা নিশ্চয়ই আমার 4 গুণ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখি, বলছে 100 সেন্টিমিটার স্কোয়ার প্রাথমিক বেগ নিয়ে, 100 সেন্টিমিটার স্কোয়ার প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু গতিশীল হয়। 10 সেকেন্ড পর বস্তুটি 100 সেমি পার সেকেন্ড অন্তিম বেগ লাভ করবে। অন্তিম বেগ, ত্বরণ, সময় এগুলো জানা থাকলে ছিল কি v ইকুয়াল টু ইউ প্লাস এফটি। এইবার দেখো বস্তু যে ত্বরণ না হয়ে মন্দন সৃষ্টি হয়েছে, মন্দন বা রিটার্ডেশন, মন্দনের অপর কথা হচ্ছে রিটার্ডেশন। বেগ বৃদ্ধির হারকে যেমন মন্দন ত্বরণ বলে, রিটার্ডেশন, তেমনভাবে বেগ হ্রাসের সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে কিন্তু মন্দন বলে। এক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা ছিল v ইকুয়াল টু ইউ প্লাস এফটি, সেটা ত্বরণের জন্য ছিল। মন্দন হলে কি হবে? v ইকুয়াল টু ইউ মাইনাস এফটি। এক্ষেত্রে দেখো আমাদের সব কিছু মান দেওয়া রয়েছে। প্রাথমিক বেগের মান কত দেওয়া রয়েছে? 100। তো ইউ প্রাথমিক বেগ মান কত? 100। ভি কত? 50। এফ কত তোমার যা বার করতে হবে, এটা মন্দন। সময় কত? 5 সেকেন্ড। এভাবে আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি, শুধু ত্বরণ মন্দনও ছিল, ভি ইউ মাইনাস এফটি দিয়ে আমরা কিন্তু বস্তুটির মন্দন নির্ণয় করতে পারলাম। বস্তুটির মন্দন কত হলো? 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
আশা করি প্রশ্নটার উত্তর বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন বলছে একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে, সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতলের কীরকম ঘটবে। বলছে কি একটা জলপূর্ণ বিকার, এই একটা জলপূর্ণ বিকার রয়েছে, এখানে মনে করো বিকারে জল পড়েছে, এখানে একটা বরফখণ্ড ভাসছে, এই বরফখণ্ড ভাসছে, এটা যদি পুরো গলে যায়, এটা যদি পুরো গলে যায় তাহলে জলতলের কি পরিবর্তন ঘটবে, এই যে জলতল রয়েছে কি পরিবর্তন ঘটবে। বলছে উপরে ওঠে নিচে নামে, একই থাকে, প্রথমে উপরে ওঠে পরে নিচে নেমে যায়। দেখো এটা বোঝার জন্য এটা দরকার আমাদের, দেখো এর আনসার হবে এটা একই থাকবে। এর কারণ কি দেখো, এর কারণ হলো বরফের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, বরফের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, তাই বরফ তার সমপরিমাণ ওজনের জল অপসারিত করে ভাসতে থাকে। তাই বরফ গলে গেলে জল যদি হয়ে যায় না, তো জলতলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে জায়গাটা এটা ছিল সেই জায়গার জলকে অলরেডি অপসারণ করেই ছিল, এটা গলে গেলেই অপসারিত জলের জায়গাটাও দখল করে নেবে এবং উচ্চতার কোনো হেরফের ঘটবে না। এই প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা একটু এই প্রশ্নটার দিকে খেয়াল রেখো। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। এক আলোকবর্ষ সমান কত। দেখো এক আলোকবর্ষ সমান 9. এটা 5 নয় 6 হলে ভালো হয়, হ্যাঁ 9.6 লিখে নেবো। 9.6 × 10⁻12 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। কাচের প্রতিসরাঙ্ক 1.5, শূন্যস্থানে আলো 3 × 10⁻, শূন্যস্থানে আলোর বেগ যেটা হয়েছে 3 × 10⁻10 সেমি/সেকেন্ড, তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত। এর উত্তর আমরা দেখে নিই, 2 × 10⁻10 সেমি/সেকেন্ড। এর ব্যাখ্যা কি, দেখো কাঁচ মাধ্যমে আলোর বেগ সমান শূন্যস্থানে আলোর বেগ ও মাধ্যমের প্রতিসরাঙ্ক। কাঁচ মাধ্যমে আলোর বেগ বার করতে গেলে লিখবে শূন্যস্থানে আলোর বেগ আর কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলেই আমরা এই উত্তরটা বার করে ফেলতে পারব। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলে। দেখো এই প্রশ্নটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। এর আনসার কি হবে, একে বলবো আইসোটোপ। একে বলছি আমরা আইসোটোপ। পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা। যেমন আমরা দেখেছি কি হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। হাইড্রোজেনের 3টে আইসোটোপ কি, একটা পোট্রিয়াম, একটা ডয়টোরিয়াম, একটা টিট্রিয়াম। এর মধ্যে পোট্রিয়ামে কোনো নিউট্রন থাকে না, প্রোটন থাকে একটা, ইলেকট্রন থাকে একটা। ডয়টোরিয়ামের গুরুত্ব কি বলেছিলাম, ডয়টোরিয়ামের গুরুত্ব বলেছিলাম এটা দিয়ে ভারী জল তৈরি হয় যা মডারেটর হিসেবে কাজে লাগে পারমাণবিক চুল্লিতে, D2O বলা হয় ডয়টোরিয়াম অক্সাইড। আর টিট্রিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু এই হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপ, এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এখান থেকে আসা যাওয়া করে, এগুলো খেয়াল রাখতে হবে তোমাদের। এইবার দেখবো পরবর্তী প্রশ্ন আমরা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেল, ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। দেখো আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক জানি। সম্পর্কটা কি, C/5 = F-32/9। এই হলো দুটো স্কেলের মধ্যে সম্পর্ক। আর এই দুটো স্কেলের মধ্যে তাপমাত্রা, দুটো স্কেলের পার্ট এক হয় -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটা পরীক্ষায় আসে। -40 ডিগ্রি সেন্টিগ্রেড যা দেখাবে -40 ডিগ্রি ফারেনহাইটও তাই দেখাবে। এবার দেখো এর উত্তরটি কোনটা হয়, দেখ আমরা দেখে নিই। 122 ডিগ্রি কী করে হচ্ছে দেখো, এখানে দেখো সেই ফর্মুলায় বসেছি C/5 = F-32/9, C/5 = F-32/9। এখান থেকে F এর ভ্যালু ক্যালকুলেশন করে কত এসছে 122। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত বাড়বে 122 ডিগ্রি। আশা করি উত্তরটা পরিষ্কার। এইবার দেখো এখান থেকে আমরা বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। আমরা বিভিন্ন স্কেলগুলোর মধ্যে সম্পর্ক এখন দেখব। দেখে নিই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কী আছে। দেখো স্কেল রয়েছে কটা, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা রিউমার স্কেল, একটা কেলভিন স্কেল, একটা র্যাঙ্কাইন স্কেল। দেখো সবকটারই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক রয়েছে। দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক যদি দেখো সেলসিয়াস স্কেলে কত দেখাচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বা জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যা ফারেনহাইটের 212 ডিগ্রি ফারেনহাইটের সমান। রিউমারে সেটা 80 ডিগ্রি, আর কেলভিনে সেটা 373.15 K।
এটা মনে রাখো 373.15 কে, আর র্যাঙ্কাইনের 672। এইবার দেখো জল জমে বরফ হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এদিকে 32 ডিগ্রি ফারেনহাইটে, রিউমারে তার মান 0 ডিগ্রি, আর কেলভিনে 273.15। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 273.15। এইবার দেখো এই অ্যাবসলিউট জিরো, এটা নিয়ে পরীক্ষায় পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কিন্তু অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য উষ্ণতা বলে। এই সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদের চাকরি পরীক্ষায় আসে, তোমরা দেখে নাও। আর এই সবগুলো স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C-0 divided by 100 equal to F-32 by 180 equal to R-0 divided by 80 equal to K-273 divided by 100 equal to RA minus 492 by 180। দেখো এটা সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা র্যাঙ্কাইন স্কেল, এটা কেলভিন স্কেল, সরি এটা রিউমার স্কেল, এটা র্যাঙ্কাইন স্কেল। এই উষ্ণতা মাপক এই স্কেলগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোনো ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত থাকে। দেখো কোনো ড্যামের জলাধার জ্বলতে থাকলে ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন দেখি, কোজেন্ট্রিক্স এনার্জি। দেখো কোজেন্ট্রিক্স এনার্জি একটি কোম্পানির নাম। কোজেন্ট্রিক্স এনার্জি বেসিক্যালি একটা কোম্পানির নাম, এটা মার্কিন কোম্পানি, এটা ইউএসএ বেসড একটা কোম্পানি, হ্যাঁ, যারা কর্ণাটকে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র গঠন করেছিল। এর আনসার হবে বি, কোজেন্ট্রিক্স এনার্জি। পরবর্তী প্রশ্ন দেখি, বলছে ই গতিসম্পন্ন একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হবে, এর গতিশক্তি কয় গুণ হবে? এর আনসার দেখো, বলছে দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হবে। কি করে হয় দেখো, আমরা জানি P = √2mE। এক্ষেত্রে দেখো আমাদের খুব স্বাভাবিকভাবে দেখো ভরবেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি 4 গুণ হবে, এটা মনে রাখো। ভরবেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি, ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কিন্তু 4 গুণ হবে। এটুকু মনে রাখলেই পরীক্ষায় তোমাদের হয়ে যাবে। বাকি ফিজিক্স তো আমরা পড়বোই, ফিজিক্সের ক্লাসে তো ফিজিক্স রয়েছে, সেগুলো আমরা পড়বোই। তার আগে অনলাইনের কোশ্চেনগুলো আমরা সলভ করতে শিখবো, যেগুলো পরীক্ষায় বেশি এসছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে কি, পরবর্তী প্রশ্ন রয়েছে উত্তল লেন্স কর্তৃক কোনো বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত স্থানে রাখতে হবে। বলছে একটা উত্তল লেন্স, আমরা দেখে নিই কি উত্তল লেন্সটা কীরকম। একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সে কী হয়েছে, বস্তুর যা আকার সেই আকারের প্রতিবিম্ব তোমার এখানে পেতে হবে। তাহলে সবসময় মনে রাখবে এর যা ফোকাস, এর যা ফোকাস দূরত্ব, এখানে যদি এর ফোকাস দূরত্ব হয়ে থাকে তাহলে এর ঠিক দ্বিগুণ দূরত্বকে রাখতে হবে। অর্থাৎ ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখলেই কোনো বস্তুর আকারের সেম আকারের প্রতিবিম্ব কিন্তু তৈরি হওয়া সম্ভব। এর ব্যাখ্যাটা আমরা দেখে নিই। সবার আগে দেখি আনসার কি, এর দ্বিগুণ দূরত্ব তৈরি হবে। এইবার দেখো কোথায় কীরকম রাখলে, কোন জায়গায় রাখলে কীরকম তৈরি হয়। দেখো যদি বস্তুর, এটা আমাদের উত্তল লেন্স বা ইংরেজি নাম হচ্ছে কনভেক্স লেন্স, এটা হচ্ছে, এটা হলো কনকেভ লেন্স, হ্যাঁ। তো এটা ছিল কনভেক্স লেন্স, এটা ছিল কনকেভ লেন্স। এইবার দেখো কোথায় কেমন রাখলে, দেখো আমাদের যদি সেম সাইজের ইমেজ পেতে হয়, বস্তুর যদি সেম সাইজের ইমেজ পেতে হয় তাহলে 2f দূরত্বে রাখতে হবে, ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখতে হবে। এইটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। বাকিগুলো কেমন হবে, রিয়েল হবে, সদ্বিম্ব তৈরি হবে, আর ইনভার্টেড হবে। এইগুলো একটু মনে রেখো, কোথায় কি হলে। এই লিস্টটা আমরা এটা নিয়ে বেশি ডিসকাস করছি না, কারণ এ নিয়ে বিরাট কিছু প্রশ্ন আসে না, শুধু এইটা থেকে আসে, যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটাই আসে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে জেট ও রকেটের নীতির উপর ভিত্তি করে যেভাবে গতি, যে নীতির উপর ভিত্তি করে চলে, বলে জেট প্লেন বা রকেট, জেট প্লেন বা রকেট যে নীতির উপর ভিত্তি করে চলে, যে সেটা কি, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে কিন্তু জেট প্লেন ও রকেটের গতি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে চলে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে তড়িৎচুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয়। আমরা এর আগে দেখেছি তড়িৎচুম্বক কী দিয়ে তৈরি হবে। দেখো তড়িৎচুম্বক কী দিয়ে তৈরি হবে, কাঁচা লোহা দিয়ে তৈরি হবে। তড়িৎচুম্বক তৈরি করতে কিন্তু কাঁচা লোহা ব্যবহার করা হবে। পরের প্রশ্ন দেখি, কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই। দেখো কিছুক্ষণ আগে আমরা আইসোটোপ পড়ার সময় কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ আমরা দেখেছিলাম। হাইড্রোজেনের আইসোটোপ কি ছিল, পোট্রিয়াম। এই হাইড্রোজেনের পোট্রিয়ামে কিন্তু একটাই প্রোটন আর একটা ইলেকট্রন রয়েছে, হ্যাঁ। এর আনসার হবে পোট্রিয়াম। দেখো এই পোট্রিয়ামে কি আছে, একটাই ইলেকট্রন বহিস্থ কক্ষে আর একটাই প্রোটন রয়েছে। তাহলে
এখানে কোনো নিউট্রন কিন্তু নেই। তাহলে নিউট্রন বিহীন পরমাণু কোনটা? পোট্রিয়াম। নিউট্রন বিহীন পরমাণু কোনটা? পোট্রিয়াম, যা হাইড্রোজেনের একটি আইসোটোপ। এটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ, এটা মনে রাখো, এটা হাইড্রোজেনের আইসোটোপ। পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি রয়েছে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোচ্যুতি সর্বোচ্চ হয়। দেখো, যে কোন আলো সর্বোচ্চ চ্যুতি করবে? এটা বেগুনি আলো সর্বোচ্চ চ্যুতি করবে। শ্রুতি সর্বোচ্চ হয় বেগুনি আলোর, আর সবচেয়ে কম হয় লাল আলো। এটা মনে রাখো, চ্যুতি সবচেয়ে বেশি হয় প্রিজম দিয়ে গেলে বেগুনি আলোর, সবচেয়ে কম হবে লাল আলো। বেশ, পরবর্তী প্রশ্ন দেখি। বলছে প্রেসার যদি বাড়িয়ে দাও, ইফ প্রেসার ইজ রেইজড, ইফ প্রেসার ইজ রেইজড, যদি প্রেসার বাড়িয়ে দাও, বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক কি হবে? দেখো, চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ভীষণ সোজা একটা কনসেপ্ট, চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে কারণেই পাহাড়ের উপরে রান্না করা কষ্টকর, পাহাড়ের উপরে কুকিং খুবই কষ্টকর। কারণ কি হয়, পাহাড়ের উপর বায়ুচাপ কম, তাই জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আগেই ফুটতে থাকে, যে কারণে খাবার ঠিকমতো সেদ্ধ হয় না। এর জন্য কি ব্যবহার করা হয়? প্রেসার কুকার ব্যবহার করা হয়। প্রেসার কুকার ব্যবহার করা হয় কি জন্যে? কারণ প্রেসার কুকারের কার্যনীতি কি? প্রেসার কুকারের কার্যনীতি হলো চাপ বৃদ্ধি করে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা। আমরা এর আনসারটা দেখে নিই, এর আনসারটা দেখে নাও। এটা ইনক্রিজ হবে। আর এই নীতির উপর কিন্তু প্রেসার কুকার কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে এ বডি ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। একটা বস্তু এখানে রয়েছে, সেটাকে টাওয়ারের মাথা থেকে ফেলে দেওয়া হলো নিচের দিকে। অ্যান্ড ইট রিচেস গ্রাউন্ড ইন 4 সেকেন্ড, যেটা এখান থেকে এখানে পড়তে 4 সেকেন্ড সময় নিয়েছে। তো বলছে এর হাইটটা কত, এই টাওয়ারটার উচ্চতাটা কত? এক্ষেত্রে দেখো, সবার আগে দেখে আনসার দেখে নিই। এর হাইট কত হবে? 78.4 সেন্টিমিটার। কী করে হলো? আমরা জানি হাইটের সঙ্গে সম্পর্ক কী আছে। বলছে হাইট ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু হাইট কিন্তু মাপতে পারি। দেখো এখানে কি রয়েছে, এখানে এইচ মানে কি? উচ্চতা, ইউ মানে প্রাথমিক বেগ, যা ছিল কি? 0, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, টি মানে সময়। তাহলে কোনো জায়গা থেকে যদি বস্তুটাকে ফেলো, তার প্রাথমিক বেগ স্বাভাবিকভাবেই 0 হবে। কত সময় ধরে বস্তুটা পড়েছে? 4 সেকেন্ড ধরে পড়েছে। তাহলে ইউটি প্লাস হাফ, জি এর মান কত? 9.8 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত? সময় স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে আনসার আসছে কত? 78.4 মিটার। অর্থাৎ আমরা যদি সময় জানি, কোনো সময় জানি, তো টাওয়ারের উচ্চতা কোনো বস্তুকে ফেললে। পরবর্তী প্রশ্ন দেখব। বলছে ফোর্স ক্যান নট এক্সিস্ট সিঙ্গেললি ইন নেচার। বলছে কোনো ফোর্স একা একা থাকতে পারে না। কীরকম বিষয়টা একটু দেখে নিই আমরা। বলছে কোনো ফোর্স সিঙ্গেলি থাকতে পারে না। এটা, এই যে তত্ত্বটা, এটা কিন্তু নিউটনের থার্ড লয়ের তত্ত্ব। কারণ কি, যদি কোনো ক্রিয়া হয়, সবসময় তার বিপরীতমুখী কিন্তু প্রতিক্রিয়া আছে। অর্থাৎ কোনো ফোর্স যদি থেকে থাকে, অবশ্যই তার সাথে একটা বিপরীতমুখী ফোর্স কিন্তু রয়েছে। এটা আমরা নিউটনের থার্ড ল থেকে আমরা জানি। তো দেখো, এখানে প্রশ্নটা তাই জানতে চেয়েছে যে কোন জায়গা থেকে এটা জানা যায়। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে টিউবওয়েলটা কিসের এক্সাম্পল? দেখো, টিউবওয়েলটা প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল। টিউবওয়েল কি? আমাদের প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল। আমরা লিভারগুলো অলরেডি পড়ে ফেলেছি ফিজিক্সের অন্য ভিডিওগুলোতে। আর কি কি রয়েছে? যেমন বেলচা, ঢেকি, এগুলো সব প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। বেলচা, ঢেকি প্রথম শ্রেণীর। এর যান্ত্রিক সুবিধা একও হতে পারে, একের থেকে বেশি হতে পারে, আবার একের থেকে কম হতে পারে। কারণ কি, এই মাঝখানে আলম্ব থাকে, এখানে ওয়েট থাকে, এখানে বল দেওয়া হয়। এটা ছিল আমাদের প্রথম শ্রেণীর লিভার। এই আলম্বটাকে যত এদিক ওদিক সরানো গেলে যান্ত্রিক সুবিধা কিন্তু পরিবর্তন হতে থাকে। পরবর্তী দেখি প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, ভিন্ন ভিন্ন লিভারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার দেখতে পেয়েছো। এই এক্সাম্পলগুলো আসে। প্রথম শ্রেণীর লিভার কি? নলকূপের হাতড়, ঢেকি, বেলচা, পেরেক তোলার যন্ত্র, বাড়ি, বস্তু তোলার শাবল, তুলাদণ্ড। খুব আসে দ্বিতীয় শ্রেণীর লিভারে জাঁতি, নৌকোদ্দা, ঠেলা গাড়ি, চিপি চাপার যন্ত্র, কোল্ড ড্রিঙ্কের বোতল যে খোলো, চিপি খোলার যন্ত্র। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? মানুষের হাতের কনুই, চিমটা, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটা, ছুরি, মাছ ধরাচ্ছি। এগুলো ছিল ভিন্ন ভিন্ন লিভার। এবার দেখি পরবর্তী প্রশ্ন কি রয়েছে। বলছে এ হরাইজন্টাল ফোর্স অফ 5 নিউটন মুভস এ বডি থ্রু এ হরাইজন্টাল অফ 10 মিটার।
যদি কোনো একটা বডির উপরে 5 নিউটন বল দাও, যদি কোনো একটা বডির উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হলো, 5 নিউটন, এবং এটা যদি 10 মিটার সরে যায়, এইখান থেকে এর অবস্থান হচ্ছে 10 মিটার, 10 মিটার যদি সরে যায় তাহলে কতটা কার্য হয়েছে, কতটা কার্য হয়েছে আমরা দেখার চেষ্টা করি। চলো দেখা যাক এর আনসার কী হবে। আনসারে 50। কারণ কি কার্য সমান কী জানি আমরা, কার্য সমান কী জানি, বল ইন্টু সরণ। কার্য সমান বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ কি, এই 5 ইন্টু 10 নিউটন মিটার বা 50 জুল। 50 জুল কার্য হওয়া সম্ভব এক্ষেত্রে। আশা করি প্রশ্নটা বোঝা গেছে। পরের প্রশ্নের দিকে যাই। পরের প্রশ্ন কী রয়েছে দেখি। বলছি দ্য প্রোটন নাম্বার ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম ইজ কল। কোনো একটা পরমাণুর কেন্দ্রকে কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে। দেখেছি কেন্দ্রকে কি থাকে, নিউট্রন আর প্রোটন। কিছু নিউট্রন থাকবে আর থাকবে কি, প্রোটন থাকবে। পরমাণুর কেন্দ্রকে এই দিয়ে তৈরি। এই দুটোকে একত্রে বলে ভর সংখ্যা। আর পরমাণুর কেন্দ্রকে বা নিউক্লিয়াসে যে প্রোটন নাম্বার তাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। তাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। বাংলায় বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক। উত্তর দেখে নেওয়া যাক। পারমাণবিক ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা মানে। পরের প্রশ্ন বলছে ইফ দ্য টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ অফ এ পার্টিকেল ইজ প্যারালাল টু টাইম অ্যাক্সিস হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ ইটস পার্টিকেল। আমরা টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ নিয়ে ফিজিক্সের অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, এখানে ডিসকাস করলাম না। এটা সবসময় জিরো হবে, এটা মনে রেখো। যদি টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফে কোনো পার্টিকেল যদি টাইমের অ্যাক্সিসের সাথে প্যারালাল হয় তাহলে ভেলোসিটি কী হবে, জিরো হবে। ভেলোসিটি কী হবে, জিরো হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে হোয়াট টাইপ অফ এনার্জি ডাজ এ কম্প্রেস স্প্রিং প্রসেস। বলছে একটা স্প্রিংয়ের মধ্যে যদি স্প্রিংটাকে কম্প্রেস করে রাখা হয়, চেপে রাখা হয়, তার মধ্যে কোন ধরনের শক্তি থাকে। দেখো কোনো স্প্রিংয়ের দম দেওয়া ঘড়ি বা কোনো স্প্রিংয়ের মধ্যে সবসময় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সঞ্চিত থাকে। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কিন্তু সঞ্চিত থাকে। এই প্রশ্নটা দেখে নাও। আর আমরা এখানে বলছি বাঁধের জলে স্থিতিশক্তি থাকে, বাঁধের জলেও কিন্তু স্থিতিশক্তি আমরা লক্ষ্য করেছি। পরবর্তী প্রশ্ন দেখি, এর আনসারটাকে দেখি। প্রশ্নটা কী ছিল, বলছে একটা ইনভার্টেড ইমেজ চাই, তোমার একটা ইনভার্টেড ইমেজ চাই কি সমান মাপের, যেমন বস্তুর মাপ প্রতিবিম্বর মাপ সমান চাই। তা বলছি একটা কিসে, একটা উত্তল লেন্সে তোমার এরকম একটা ইমেজ চাই, তাহলে অবজেক্টটাকে তুমি কোথায় প্লেস করবে। আমরা এই প্রশ্নটার উত্তর আগে সলভ করেছি। দেখো একটা উত্তল লেন্স, আমার এই বস্তুর আকারের সমান আকারের ইমেজ চাই, সমান আকারের ইমেজ চাই। তো দেখো এখানে কি করব, আমরা এখানে ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখবো, 2f দূরত্বে রাখলেই আমরা কিন্তু সমান মাপের ইমেজ পাবো। দেখো আনসার কি, 2f। পরবর্তী প্রশ্নে যাই। বলছে দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউম ইন এ হাউস ইজ মেজার্ড ইন। বাড়িতে যে বৈদ্যুতিক শক্তি ব্যবহার হয় সেটা কি দিয়ে মাপা হয়, সেটা কিলোওয়াট আওয়ারে মাপা হবে। কিলোওয়াট আওয়ারে মাপা হবে। আনসার দেখে নাও, এর আনসার হবে কিলোওয়াট আওয়ার। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক এনার্জি ইন অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট। বলছে কৃত্রিম উপগ্রহগুলোতে ইলেকট্রিকের বা কারেন্টের সোর্স কি, ইলেকট্রিক বা তড়িৎ শক্তির সোর্সটা কি। দেখো যে কোনো আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যেই সোলার প্যানেল থাকে, সোলার সেল দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো কিন্তু ইলেকট্রিক তৈরি করে, এবং সম্পূর্ণ শক্তির উৎস কিন্তু সোলার প্যানেল সমস্ত আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলোতে। এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলোতে একটা প্রশ্ন বলে দিই, জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট, এইটাকে ভূসমলয়কক্ষ উপগ্রহ বলা হয়। এটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে কিন্তু রাখা হয়। একে কিন্তু 36,000 কিলোমিটার উপরে রাখা হয়। এই তথ্যটা আমাদের জানার দরকার, পরীক্ষার জন্য মাঝে মাঝে দেয় পরীক্ষা। দেখো পরবর্তী প্রশ্ন ছিল এই আমরা পরবর্তী বলছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। বলছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ অফ ফিউশন অফ আইস। বলছে জল থেকে যদি বরফে পরিণত হতে হয় তাহলে
লিন তাপের পরিমাণ কি হবে? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, যদি 1 গ্রাম জল আর কি, 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম যদি বরফ হতে হয়, তাহলে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। 80 ক্যালোরি তাপ বর্জন করলে তবেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ হবে। আবার ভাইস ভার্সা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে জলে পরিণত হতে গেলে 80 ক্যালোরি তাপ কিন্তু প্রয়োজন হবে। আশা করি লিন তাপটা বোঝা গেল। এখানে দেখো আরেকটা প্রশ্ন আসে 537, এই নাম্বারটা মনে রাখো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত হওয়ার জন্য 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এখান থেকে এই প্রশ্নটা আসা যাওয়া করেছে, তোমরা দেখে রেখো, আনসার দেখে নি। পরবর্তী দেখো, ফান্ডামেন্টাল ইউনিট কোনটা? নিম্নলিখিতগুলোর মধ্যে ফান্ডামেন্টাল ইউনিট কোনটা? নিম্নলিখিতগুলির মধ্যে ফান্ডামেন্টাল ইউনিট হলো গ্রাম। আমরা ফান্ডামেন্টাল ইউনিটগুলো দেখেছি, কটা ফান্ডামেন্টাল ইউনিট? 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে। তা কি দেখলাম আমরা? ফান্ডামেন্টাল ইউনিট কোনটা? গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখি, ওয়াটার বয়েলস অ্যাট। ওয়াটার কত ডিগ্রি উষ্ণতায় আমাদের বয়েল হয়? দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের জল বাষ্প ফুটতে শুরু করে, তাই না? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। তাই আনসার হবে কত? 212 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, দেখো 212 ডিগ্রি। এইবার দেখি, বলছি এ মেল ভয়েস ইজ ডিফারেন্ট ফ্রম এ ফিমেল ভয়েস। এর কারণ কি? এর মেল ভয়েসটা ফিমেল ভয়েসের থেকে ডিফারেন্ট, কম, বা পুরুষদের গলার যে কম্পাঙ্ক সেটা মেয়েদের তুলনায় কম হয়। পুরুষের স্বরের কম্পাঙ্ক মেয়েদের তুলনায় কম হয়। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নে যেটা রয়েছে জানতে হবে তোমাদের, রেজিস্ট্যান্স ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অফ। বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা রেজিস্ট্যান্স কমে যাবে যদি টেম্পারেচার বাড়ানো হয়? উত্তর হলো সেলেনিয়াম। উত্তর হলো সেলেনিয়াম। কারণ কি? সেলেনিয়াম একটি অর্ধপরিবাহী। সেলেনিয়াম একটি অর্ধপরিবাহী। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ব্যারোমিটার কি কাজে ব্যবহার হয়? দেখো ব্যারোমিটার নিয়ে যে প্রশ্নগুলো আসে সেটা আমরা আলোচনা করে দিই। ব্যারোমিটার সংক্রান্ত যে প্রশ্নগুলো আসছে, ব্যারোমিটার কিন্তু বাতাসের বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। বায়ুর চাপ মাপার জন্য বায়োমিটার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়। এর আবিষ্কর্তার নাম আসে, আবিষ্কার করেছিলেন টরিসেলি। আবিষ্কর্তা টরিসেলি। এ দুটো প্রশ্ন আসে। ব্যারোমিটার থেকে প্রশ্ন আসে সেটা খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আসে। একটু ব্যারোমিটার সংক্রান্ত জেনে নিই। ব্যারোমিটারের পাঠ দেখে আবহাওয়ার অবস্থা বোঝা যায়। যেমন ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে গেলে ধীরে ধীরে নামলে আর ধীরে ধীরে উঠলে, দেখো তিনটে আলাদা আলাদা কন্ডিশন আছে। যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে যায় তাহলে ঝড় হয়, ঝড়ের ইঙ্গিত দেয়। ধীরে ধীরে নামলে বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়। আর ধীরে ধীরে ওপরের দিকে উঠলে মনোরম পরিবেশ বা ক্লিয়ার ওয়েদার বা ফেয়ার ওয়েদার দেয়। মনোরম পরিবেশ বা ক্লিয়ার ওয়েদার বা ফেয়ার ওয়েদার ওদের দেয়। নেক্সট কি আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে যাও। কুকিং ইজ ইজি অ্যাট। কুকিং কোথায় খুব সহজ? দেখো এই প্রশ্নটার পিছনে একটু ফিজিক্সের গুলো তত্ত্ব লুকিয়ে রয়েছে। যখন যত উপরে উঠবে, যত ওপর দিকে উঠবে, তাতে কি হবে? বায়ুর চাপ কমবে। বায়ুর চাপ আমাদের কমবে, এবং বায়ুর চাপ যদি কমে যায়, বায়ুর চাপ যদি কমে যায় তাহলে কি হবে? স্ফুটনাঙ্ক কিন্তু কমবে। স্ফুটনাঙ্ক কিন্তু কমবে। অর্থাৎ যে জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে রয়েছে, কোনো জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে যদি উপরে থাকে, যত উপরে থাকবে সেখানে রান্না করা তত কঠিন হবে। বলছে সেম এভরিওয়্যার এটা হতে পারে না। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে আছে,
কলকাতা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি আছে সিমলা। এই দার্জিলিং, কলকাতা, সিমলা, এই তিনটের মধ্যে একমাত্র কলকাতায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি। সেই জন্যে এই কলকাতাতে রান্না করা কিন্তু সিমলা বা দার্জিলিংয়ের তুলনায় সহজ হবে। কলকাতায় কিন্তু রান্না করা সহজ হবে। পরবর্তী প্রশ্নের দিকে যাই। বলছে দ্য ওয়েট অফ এ বডি ইফ ইট টেকেন ফ্রম দ্য আর্থ টু মুন। যদি কোনো একটা বস্তুকে এই পৃথিবী থেকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তাহলে তার ওজন পৃথিবীর তুলনায় 1/6 হয়ে যাবে। অর্থাৎ চাঁদে যে বস্তুটার ওজন, পৃথিবীতে যে বস্তুটার ওজন 60 কেজি, চাঁদে ওজন হয়ে যাবে 10 কেজি। অর্থাৎ এই ওজনের তারতম্য কত হয়? 6:1 অনুপাতে কিন্তু হয়। এখানে 6 কেজি হলে চাঁদে কিন্তু সেটাকে 1 কেজি দেখাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য প্রিরিসিভার রিফ্লেক্টর ফর দ্য হিয়ারিং ইকো। ইকো বা প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম ডিস্টেন্সটা কত হওয়া উচিত? 54 ফিট। দেখো, এটা তোমাদের জানতে হবে। এখান থেকে কী প্রশ্ন জিনিস জানার আছে দেখো। দেখো, সব বাতাসে শব্দের বেগ 332 মিটার প্রতি সেকেন্ড। বাতাসে শব্দের বেগ 332 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ প্রতিফলক বা রিফ্লেক্টরের ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? 16.6 মিটার। 16.6 মিটার দূরে না হলে শব্দের প্রতিফলন কিন্তু ঠিক করে শোনা যাবে না। আর 16.6 মিটার মানে 54 ফুট। অর্থাৎ প্রতিধ্বনি বা প্রতিফলন শোনার জন্যে যেখান থেকে শব্দ উৎপন্ন হবে সেখান থেকে প্রতিফলককে 16.6 মিটার দূরে থাকতে হবে, অথবা 54 ফিট দূরে থাকতে হবে। 54 ফুট কিন্তু দূরে থাকতে হবে। আর শব্দের বেগ কত দেখলাম আমরা? 332 মিটার প্রতি সেকেন্ড। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসা যাওয়া করার সম্ভাবনা কিন্তু চাকরি পরীক্ষায় রয়েছে। পরের প্রশ্ন দেখি। বলছে ফর মেকিং ইলেকট্রোম্যাগনেট বেস সুইটেড সফট আয়রন প্রয়োজন হয়। ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য সফট আয়রন ব্যবহার করা হয়।